যারা শুধুমাত্র কবিতা ভালো লাগা থেকে আবৃত্তি করেন এবং এটা মনে করেন যে আবৃত্তি করতে গেলে অত কিছু শেখা বা জানার প্রয়োজন নাই, শুধুমাত্র মনের ভালো লাগা থেকে এবং আবেগ দিয়ে আবৃত্তি করতে পারলেই হয়ে গেল, তারা অনায়াসে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তাদের জন্য আসলে এই ভিডিওটা না। এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন যে আবৃত্তি একটা শিল্প এবং এই শিল্পকে রপ্ত করার জন্য প্রয়োজন হচ্ছে একনিষ্ঠ সাধনা। এই ভিডিওটা তাদের জন্য। আশা করছি তারা এই ভিডিওটা দেখে ভীষণ উপকৃত হবেন। মূল বিষয়ে চলে আসি। কবিতা বুঝতে পারা, কবিতা ব্যাখ্যা করতে পারা, কবিতার বোধ পরিপূর্ণভাবে জাগ্রত থাকা আর স্বরকে বৈজ্ঞানিকভাবে ধীরে ধীরে উন্নয়ন করার মাধ্যমে সেই স্বরকে কবিতার সেই ছাপা অক্ষরগুলোর উপরে বসিয়ে এবং স্বরকে সঠিকভাবে কাজে লাগিয়ে আবৃত্তি করা দুইটি ভিন্ন ব্যাপার। আপনার এখানে হয়তো আপনি কবিতা খুব ভালো বোঝেন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি কবিতা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু আপনি যখন আবৃত্তি করেন সেই আবৃত্তিটা আসলে সেই কম্পনটা তৈরি করছে না, সেই ভাইব্রেশনটা দিতে পারছে না। কি হচ্ছে, আমার কবিতা বোঝা বা আমার ব্যাখ্যা করা আর আমার আবৃত্তি করা দুইটা কিন্তু ভিন্ন ব্যাপার। তো কবিতাটাকে আসলে সঠিকভাবে আবৃত্তি করার জন্য প্রথমত স্বরের বিজ্ঞানটা আমাদের বুঝতে হয়, যে কীভাবে আমরা স্বর তৈরি করছি। যখন আপনি বিজ্ঞানটা ধরতে পারবেন, ঠিক তখনই কিন্তু আপনি আপনার স্বরটাকে পরিপূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারবেন এবং সেই ছাপা অক্ষরগুলোকে যখন আপনি স্বরের মধ্যে বসাবেন, সেই স্বরটা যখন সঠিকভাবে প্রক্ষেপণ করবেন, সেই শব্দগুলো তখন প্রাণিত হয়ে উঠবে, অনুরণিত হবে শ্রোতাদের মধ্যে। আপনি আপনার কণ্ঠ দিয়ে সেই ছবিটা আঁকতে পারবেন। শিল্পীর মানদণ্ড শুধুমাত্র তার শিল্প। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে এই কথাটা বলছি, কেউ কথাটা বাঁকাভাবে নেবেন না। আপনার বয়স কত, আপনি কতদিন ধরে আবৃত্তি করছেন, আপনি কতগুলো মঞ্চে উঠেছেন, কত শত কবিতা আপনার মুখস্থ, আপনি একটা ভিডিও ছাড়লে অল্প সময়ের মধ্যে কত লাখ মানুষ সেই ভিডিওটা দেখছে, ওখানে কত শত কমেন্ট পড়ছে বা পড়ছে না, এগুলোর কোনো কিছুর ভিত্তিতেই একজন শিল্পী নির্ধারিত হয় না। মানে একজন শিল্পীর মানদণ্ড কখনো এগুলো না। একজন শিল্পীর মানদণ্ড শুধুমাত্র তার শিল্প, সে শিল্পটা কিভাবে ধারণ করছে, সেটা কিভাবে চর্চা করছে এবং সেটা কিভাবে অন্যের উপরে প্রভাব ফেলছে। আপনি একটা কবিতা আবৃত্তি করছেন, সেটা আপনার শ্রোতা শুনে আপনার তরঙ্গের মাধ্যমে, মানে আপনার উচ্চারিত যে শব্দ এবং আপনার স্বরের যে তরঙ্গ, সেটার মাধ্যমে সে ওই কবিতার যে ছবিটা সেটা পরিষ্কারভাবে সে দেখতে পাচ্ছে। এটাই আপনার সার্থকতা। তো সেখানে একজন আবৃত্তিকারের বয়স অল্প হতে পারে, বেশি হতে পারে, সিনিয়র হতে পারেন, জুনিয়র হতে পারেন, যেটাই হোক না কেন, আপনাকে সঠিকভাবে আবৃত্তিটা করতে হবে। এখানে অনেকে একটা কথা বলে থাকে, আমি প্রায় সময় শুনি কথাটা, সেটা হচ্ছে যে আবৃত্তি করতে গেলে না আবেগ দিয়ে মোটামুটি আবৃত্তি করতে পারলেই হয়ে গেল, এই সেই হ্যান ত্যান, এগুলো আমি শুনি। একজন আবৃত্তিকার যদি কোনোভাবে আবেগের বশীভূত হয়ে যায়, আর যাই হোক তার আবৃত্তিটা হবে না। এটা একটা অপ্রিয় সত্য কথা। আপনি আবেগের বশীভূত হবেন না, বরং আবেগকে আপনার বশীভূত করতে হবে। প্রথমত একজন আবৃত্তিকার হিসেবে আপনাকে স্বরের বিজ্ঞান জানতে হবে, সেই বিজ্ঞানটা জেনে আপনাকে স্বর তৈরি করতে হবে, সেই স্বরটাকে নিয়ন্ত্রিত আবেগের মাধ্যমে প্রকাশ করতে হবে, কবিতার অনুভবটাকে ধরতে হবে। আচ্ছা, বিষয়গুলো কিভাবে কাজ করে? ধরেন আপনি স্বরের বিজ্ঞান জানেন না বা আপনি স্বরটাকে ঠিকভাবে প্রয়োগ করতে পারেন না, আপনি কোনো একটাভাবে একটু গলা ভারী করে, একটু গলার মধ্যে একটু দরাজ কণ্ঠ যেটাকে আমরা বলি, বা একটু বেস ভয়েস যেটাকে আমরা বলি না, একটু মোটা করে কথা বলা, হ্যাঁ, এরকমভাবে কথা বলতে পারলেই আমরা মনে করি কিছু, ওটা মনে হয় একটা বিশাল আবৃত্তি হয়ে গেল। তো ওরকমভাবে আমরা জানি যে কণ্ঠস্বর এটা ঐশ্বরিক, এটাকে কোনোভাবে পরিবর্ধন অথবা পরিমার্জন কোনো কিছুই করা সম্ভব না। প্রথমত আপনার কণ্ঠস্বরটাকে আপনাকে গ্রহণ করতে হবে, যেটা আপনার কণ্ঠস্বর। তারপরে সেটাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি উন্নয়ন করতে পারবেন।
আপনার স্বরের সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি আবিষ্কার করতে পারবেন, সেইটা সম্ভব। এখন কি হয় বিষয়টা, শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে যখন আমরা আবৃত্তি করি তখন কি বিপত্তিটা ঘটে। ধরেন আপনি একটা কবিতা আবৃত্তি করবেন, একটা শৃঙ্গার রস কবিতা আপনি আবৃত্তি করবেন, বা একটা করুণ রসের কবিতা আপনি আবৃত্তি করবেন, অথবা একটা বীর রসের কবিতা আপনি আবৃত্তি করবেন, যেটাই করেন না কেন আপনি। এখন আপনি তো ভাবছেন যে ঠিকঠাকভাবে আবেগ প্রকাশ করতে পারলেই মনে হয় আবৃত্তিটা হয়ে গেল। এখন কিন্তু আপনাকে ওই আবেগের জন্য বসে থাকতে হবে, যে ওই আবেগটা কখন এসে আপনাকে একটু ছুঁয়ে যাবে, কখন ওই আবেগের বাতাসটা আপনার উপর থেকে বয়ে যাবে, তারপরে যে আপনি সে আবৃত্তিটা করতে পারবেন। কিন্তু সে আবেগ যদি কোনোভাবে আপনাকে ধরতে ছুঁতে না পারে, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই মস্তিষ্কটা খুব অদ্ভুত একটা জায়গা, সৃষ্টিকর্তার এক, আমাদের পুরো সৃষ্টিটা একটা অনন্য নিদর্শন। এর ভিতরে যে আসলে কী কী চলে, শুধুমাত্র এখান থেকে কিন্তু সারা শরীরটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই যে আমরা আবেগ বলি, বোধ বলি, সব কিছু এখানেই তৈরি হয়, এবং এটা আমার সমস্ত শরীরটাকে নিয়ন্ত্রণ করে। এই যে আমার স্বরের ওঠা নামা, তীব্র স্বর, কোমল স্বর, যা যা আছে এগুলো কখন আমরা কীভাবে প্রয়োগ করি সেটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হয়। আমি আগে বলেছিলাম যে কবিতা আবৃত্তি করতে গেলে আপনার 60% কাজ করে এখান থেকে, 20% কাজ করে হচ্ছে আপনার কান, 10% কাজ করে আপনার কণ্ঠ। তো কি হচ্ছে, আপনি যখন শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে কোনো কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন, তাহলে সেই আবেগটা কখন আসবে আর তখন আপনি আবৃত্তি করবেন। তার মানে আপনি যদি 10 বার আবৃত্তি করতে চান, ঘটনা অথবা দুর্ঘটনাবশত 1 বার থেকে 2 বার আপনার সেই কবিতাটা আবৃত্তিটা ভালো হয়ে যেতেও পারে, কিন্তু কখন যে সেটা কেমন হয়ে গেল আপনি কিন্তু বলতে পারলেন না। আমি অনেকে বলতে শুনি, কিভাবে কি হয় আমি আসলে জানি না, আমার ভিতর থেকে আবৃত্তিটা আসে, সেভাবে আমি করে দিই। এই উত্তরগুলো আসলে আমার কাছে খুব হালকা মনে হয়। আপনি কি করছেন এটা যদি আপনি নাই জানেন, এটা তো সবথেকে বিপজ্জনক ব্যাপার। আপনি কি করবেন এবং কি করবেন না এটা সম্পর্কে আপনার পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। এখানে আমি জানি না, কেন করলাম, এই উত্তরগুলো আসলে এগুলোর সাথে যায় না। আপনাকে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন, এবং এই ধারণাটা কখন আসবে, যখন আপনি আপনার বিষয়গুলো সম্পর্কে ঠিকঠাক মতন জানবেন, বুঝতে পারবেন, তখন আপনি এই কথাগুলো বলতে পারবেন, হ্যাঁ এটা আমি করতে পারবো এবং এটা আমি পারবো না। আবৃত্তিটা করতে গেলে এই যে আবেগের বশীভূত, আবেগটাকে আসলে আবেগের বশীভূত হওয়ার কোনো সুযোগ নাই, আপনি আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন। নিয়ন্ত্রণ মানে আপনি একটা করুণ রসের কবিতা করতে যেয়ে আপনি যদি কেঁদে কেটে ওখানে লুটিয়ে পড়েন, তাহলে তো আর সেটা হলো না। আপনার আবৃত্তি শুনে সামনের সম্পূর্ণ অডিয়েন্স কেঁদে ওখানে লুটিয়ে পড়তে পারে, কিন্তু আপনি কেন সেটা করবেন? আপনি তো আপনার শিল্পের মধ্যেই থাকবেন। যখনই আপনি অতিরিক্ত বা অতিরঞ্জিত আবেগ প্রয়োগ করতে যাবেন, তখন আপনার স্বর ঠিক থাকবে না, স্বরের স্থিরতা থাকবে না, সেটা তখন কাঁপাকাঁপি করবে। কবিতার যে আবৃত্তিটা শুনে আপনার ওখানে সবাই সেই রংটা দেখতে পেয়েছিল বা সেই আবেগ তাদের মধ্য থেকে বয়ে গিয়েছিল, তারা কিন্তু সেটা আর পাবে না। এই জন্য সবসময় কবিতার অনুভবকে ধরতে হবে। অনুভব এমন একটা জিনিস, এটাকে যখন আপনি ধরা শিখে যাবেন এবং নিজেকে যখন আপনি সেভাবে প্রশিক্ষণ দিতে থাকবেন, ওই কবিতা আপনি 100 বার আবৃত্তি করবেন, 100 বার একই রকম হবে, যদি কিনা আপনি সচেতন মনে ওটাকে পরিবর্তন করতে না চান। কিন্তু যখনই আপনার এই নিয়ন্ত্রণটা থাকবে না, তখনই কি হবে, আপনি এক এক সময় দেখবেন এক এক রকম আবৃত্তি হয়ে যাচ্ছে। অনেকে দেখি স্বরের একটা নির্দিষ্ট স্থান থেকে আবৃত্তি করেন, এটা আমি অনেকের ভিতরে দেখেছি, অনেক সিনিয়রদের মধ্যে দেখেছি, জুনিয়রদের মধ্যে দেখেছি। শিশুদের ক্ষেত্রে তো আরও বিপজ্জনক ব্যাপার, যে দেখা যাচ্ছে আমাদের শিশুরা কিন্তু আমি আগেও অনেকবার বলেছি ফোমের মতন, যে আপনি ওকে যা দেবেন ও সেটা শুষে নেবে। তার মানে আপনি যদি সঠিকটা শেখাতে পারেন ও সঠিকটাই নেবে আপনার কাছ থেকে। এখন শিশুদের ক্ষেত্রে অনেক একটা ব্যাপার ঘটে, যে মানে আমি আমার ক্লাসের অভিজ্ঞতা থেকেই বলছি, সে হয়তো কোথাও থেকে শিখেছিল, সেখান থেকে তাকে এমনভাবে গাইড করা হয়েছে, সে এখন তার মধ্যে একটা আরোপিত স্বর চলে আসছে। আর এটা অনেক দিন ধরে যদি কেউ চলমান রাখে, সেটা তো একেবারে রেড সিগন্যাল। ধরেন আপনি একটা চর্চা 10 বছর ধরে ভুলভাবে করছেন, আপনি এবার চিন্তা করেন তো, ওটা থেকে বের হয়ে আসার এটাকে খুব একটা সহজ কাজ। ওটা তো আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আপনার রক্তে মিশে গেছে, আপনার সাথে ওটা একেবারে জাপটে ধরে আছে, আপনি কি করে ছাড়াতে যাবেন? আবৃত্তি করতে গেলে আমাকে অবশ্যই সব বিষয়গুলো, এই যতগুলো বিষয় বললাম, সব বিষয়ে আমার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনার
উচ্চারণ শুদ্ধ হতে হবে, সুন্দর হতে হবে। আপনাকে নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, শ্বাস নিয়ন্ত্রণ করতে হবে। শ্বাস হচ্ছে আপনার সকল শক্তির, মানে আবৃত্তির সকল শক্তির উৎস হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস। এটা যদি আপনার প্রতিকূলে থাকে, আপনি আবৃত্তি করবেন, সেটা আপনি ভাববেনও যে আমি একটা আবৃত্তি করলাম, কিন্তু মনে রাখার মতো মনে কিছু একটা হলো না, বা কোথাও যেয়ে না সেই দাগটা কাটলো না, সেই অনুরণনটা পেলাম না, এরকমটা হবে। তার মানে আপনার ব্রিদিং সাইকেল ঠিক করতে হবে, আপনার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, আপনার দৈনন্দিন লাইফ রুটিন যেটাকে আমরা বলি সেটাকে নিয়ন্ত্রিত করতে হবে। অনেকে শুনি এই কথা বলে যে শিল্পীরা যারা হয় বা যারা শিল্প চর্চা করে এরা একটু নাকি অগোছালো জীবনযাপন করে, এই করে, হ্যান করে, ত্যান করে, অনেক কিছু শুনি। আমি আসলে জানি না, তারা হয়তো অনেক বড় মাপের শিল্পী। আহ, আমি শুধুমাত্র আমার এই আবৃত্তি করতে গেলে যেসব বিষয়গুলো আমি সম্মুখীন হতাম সেসব কারণে আমি কি কি করেছি আমি আমারটা বলতে পারি। আমি খুব আকারে প্রকারে ছোট একজন মানুষ, খুব অল্প কিছু মানুষ আমাকে শোনেন, দেখেন, চিনেন, অথবা আমাকে মানেন, অথবা মানেন না, অথবা চিনেন না, জানেন না, ভালো হয়তো অনেকের লাগে না। আহ, আমি আমারটা বলছি আর কি। আমি প্রথমত আমি অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। আমি অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই না। আমি চিনি খাই না, মানে হোয়াইট সুগার যেটাকে বলে, সেটা এনি কাইন্ডস অফ হোয়াইট সুগার, সেটা প্রসেস করা হোক অথবা সরাসরি হোক, আমি চিনি খাই না। আমি নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করি। শ্বাস প্রশ্বাস ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কিছুর সাথে আমি এই মুহূর্তে যুক্ত নাই। সেটা যে কোনো কিছু, যে কোনো কিছু, সেগুলো কোনো কিছুর সাথে আমি যুক্ত নাই। আমার স্বর খারাপ হতে পারে এরকম কোনো কিছু আমি সজ্ঞানে গ্রহণ করি না। যেমন ধরেন ঠান্ডা পানি খাওয়া, অতিরিক্ত রাত জাগা, ঘুমে গ্যাপ দেওয়া, অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করা, এইগুলো আমি করি না। কারণ আমি দেখি যে আমি যখন একটা কবিতা আবৃত্তি আমার মনের মতো করে করতে না পারি, সেটা নিয়ে যখন আমি তৃপ্ত না হই, আমি তৃপ্ত না হলে তো সেই কবিতা ভিডিও আমি ফেসবুকে আপলোড করি না। আগে তো সেটা আমার কাছ থেকে একটা অনুমোদন পায়, আমার কানটা যখন সেটা শুনে একটু প্রশান্তি পায়, তৃপ্ত হয়, তখন আমি সেটা আপনাদের শোনানোর চেষ্টা করি। কিন্তু সেটা অনেকবার আমি আগে শুনি। এখন আমি যদি আমাকে তৃপ্ত করতে না পারি, যে কবিতাটা আমার ভালো লাগে না সেটা আমি আপলোড করি না, যেটা আমার ভালো লাগে আমি সেটাই আপলোড করি। তো আমি যখন দেখি যে আমি এগুলো আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আমার ব্রিথিং সাইকেল ঠিক থাকছে না, আমার স্বরের ভয়েসের টেক্সচার ঠিক থাকছে না, আমার ভোকাল গ্রেইন নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেই কাজগুলো করি না। তা আমাকে তো কবিতা, আমাকে তো শিল্প এটা শেখালো। আমি তো শিখলাম শিল্পের কাছ থেকে কিভাবে একটা রুটিন লাইফ লিড করতে হয়। রুটিন মানে আমি যে একেবারে খুবই বাধ্যগত, খুবই গুড বয়, যে একদম ওরকমভাবে বলছি না। আমার পক্ষে যতদূর পর্যন্ত সম্ভব বিষয়গুলোকে এড়িয়ে চলা, আমি সেই চেষ্টাটা করি। এটা গেল ব্রিদিং সাইকেলের ব্যাপারটা গেল। নিয়মিত চর্চা করা, এই স্বরচর্চা করার মাধ্যমে আপনার স্বরের উন্নয়নটা ঘটবে। আমাদের এখানে অনেকগুলো লেয়ার, অনেকগুলো লক, সেগুলোকে আপনাকে আনলক করতে হবে। এটা একটা প্রয়োগ শিল্প, এটাকে আপনাকে প্রথমে মানতে হবে, বুঝতে হবে যে এটা একটা পারফর্মিং আর্টস। এটাকে আপনার প্রয়োগ করার জন্য আমাদের একটাই মাত্র অস্ত্র, সেটা আমার কণ্ঠস্বর। এই স্বরের রং যদি আমি না বুঝি, আমি স্বরের লেয়ার যদি না বুঝি, আমি যদি না জানি যে আমার কোন স্বরটা কীভাবে তৈরি হবে, কোনটাকে কী স্বর বলে, সেই স্বরের ধাপগুলো কীভাবে কীভাবে আমি অতিক্রম করব, আমার সবথেকে নিচের স্বর কোনটা, আমার সবথেকে উপরের স্বর কোনটা, কোনটাকে আমার কম্পিত স্বর বলে, কোনটাকে আমার ফিসফিস বলে, কোনটাকে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এগুলোকে কীভাবে ব্লেন্ড করতে হয়, মানে সংমিশ্রণ করতে হয় আবৃত্তির মধ্যে, একটা স্বর থেকে আরেকটা স্বরে কীভাবে আমরা জাম্প করব, এটা তো একটা শেখার ব্যাপার, একটা এটা নিয়মিত একটা অনুশীলনের ব্যাপার। এই জন্য সঠিকভাবে সাধনা করাটা আমার প্রয়োজন। স্বরের সাধনা করতে হবে, কবিতা অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি শুনতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সবার আগে কিন্তু এই কানটা তৈরি করাটা খুব প্রয়োজন। কারণ কানই হচ্ছে আপনার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই কান যদি রুচিসম্মতভাবে আমরা তৈরি করতে পারি, এই কানই কিন্তু আমাকে ঠিকঠাকভাবে গাইড করবে। এখন আমি যদি ভয়েসের লেয়ার না বুঝি, এই কান কিন্তু আমাকে সঠিকভাবে পথ দেখাতে পারবে না। কেমন পারবে না? ধরেন একজন সাধারণ শ্রোতার গান শোনা আর একজন সঙ্গীত অঙ্কের গান শোনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা সাধারণ শ্রোতা অনেকে আছি শুধুমাত্র গান শোনার জন্যই শুনে যাচ্ছি, কিন্তু একজন ভালো গান বোঝেন সঙ্গীতজ্ঞ, খুব উন্নত মানের শ্রোতা, তিনি কিন্তু টের পাবেন যে থার্ড লেয়ারে যে কোন ইনস্ট্রুমেন্টটা বাজলো। একইভাবে যখন একজন উন্নত মানের শ্রোতা কবিতা আবৃত্তি শোনেন, তিনি সেই ভয়েসের লেয়ারগুলোকে আলাদা করতে পারে, যে এখানে এসে ভয়েসটা কী হলো, এখানে বোধহয় একটু ফেড ইন হলো, এখানে বোধহয় একটু ফেড আউট হলো, এখানে মনে হয়
একটা ভোকাল ফ্রাই হলো, এখানে একটা মিড হলো, এখানে স্বরটা কি চমৎকারভাবে উঠে গেল, এখানে কি সুন্দর এসে মোলায়েমভাবে নেমে গেল, এখানে কোমল স্বরটা কি অসাধারণভাবে লাগলো। এইটা আপনাকে কে শোনাবে? এটা কি কেউ খবরে দিতে পারে, দেখাতে পারে? সম্ভব না। এটা শুধুমাত্র আপনার কানই আপনাকে অনুভব করাতে পারবে, যার জন্য কানটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত কবিতা আবৃত্তি শোনার মাধ্যমে কানটা আমাদের তৈরি করতে হয়, প্রচুর শুনতে হবে, প্রচুর প্রচুর। তবে হ্যাঁ, যারা আসলে চর্চিত আবৃত্তিকার তাদেরটা যদি আপনি বেশি করে শোনেন আপনি বেশি উপকৃত হবেন। কারণটা হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার এখানে আমি যত ভালো কিছু ঢোকাবো আমার এখান থেকে আউটপুটটাও তত ভালো বের হবে। আচ্ছা, এখানে একটা কথা প্রায় সময় আমি শুনে থাকি, সেটা হচ্ছে যে আমার কোর্সের বিষয়, 1.5 মাসের কোর্সে বা 10টা ক্লাসে কি আবৃত্তিকার বানানো যায়? 1.5 মাস কেন, 1.5 বছর, 1.5 যুগেও যে একজন আবৃত্তিকার তৈরি হবে সেটা বলাও দুষ্কর। আমি কখনোই বলি না যে 1.5 মাসে একজন আবৃত্তিকার তৈরি করা যায়, বা 2 মাসে একজন আবৃত্তিকার তৈরি করা যায়, 6 মাসে একজন আবৃত্তিকার তৈরি করা যায়, এগুলো আমি কখনোই বলি না। কিন্তু আপনার কোথায় সমস্যা, আমার কোর্সটাকে যেভাবে ডিজাইন করা, আমি অন্যদেরটা জানি না, আমি আমারটা বলছি। আমার কোর্সটা যেভাবে ডিজাইন করা সেটা হচ্ছে যে আমার একটা বেসিক কোর্স, এটা 10টা ক্লাসের 1.5 মাসের। এখানে আপনার আসলে কি সমস্যা সেটাকে আগে বের করা হয়। যদি রোগটা ঠিকভাবে ধরা যায় এবং তার সঠিক ঔষধটা প্রয়োগ করা যায় তাহলে সেই রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ, তো আপনি ওই দেখা যাচ্ছে যে আমরা না জেনে যারা স্বর প্রয়োগ করি বা না জেনে আবৃত্তি করি, আমরা বছরের পর বছর আবৃত্তি করে যাব, কিন্তু আসলে কখনো সেই আবৃত্তিটাকে বুঝতেই পারবো না। যে আবৃত্তিটা করতে চাচ্ছি সেভাবে আবৃত্তি করাটা হয়তো সম্ভব হবে না, কারণ হচ্ছে আমি জানি না। এটা হচ্ছে প্রথম সমস্যা। একটা বিষয় আমি ততক্ষণ পর্যন্ত জানি না যতক্ষণ পর্যন্ত আমি জানার চেষ্টা করছি না। জেনে যাওয়ার পরে কিন্তু আমি সেই বিষয়টা জেনে যাচ্ছি। এই ক্লাসগুলোর মধ্যে একজনের সমস্যাটা বের করা হয় যে তার সমস্যাটা কোথায়। সমস্যাটা বের করার পরে তাকে সেভাবে কিছু কমন এক্সারসাইজ থাকে যেগুলো সবার জন্য, আবার কিছু এক্সারসাইজ থাকে সেটা শুধুমাত্র যার যে সমস্যাটা হচ্ছে তার জন্য নির্ধারিত। ধীরে ধীরে তিনি সেই সমস্যাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাকে পথ নির্দেশ, কোনো আবৃত্তি প্রশিক্ষক পৃথিবীতে কেউ যদি এই কথা, পারফর্মিং আর্টসের কোনো ট্রেইনার যদি এই কথা বলতে পারে যে আমি শিল্পী তৈরি করতে পারি বা কিছু, এটা কি কেউ তৈরি করতে পারে? কেউ পারে না। কোনো ট্রেইনারই আসলে একজনকে তৈরি করে দিতে পারে না। আপনি যার কাছে শিখছেন সে কিন্তু আপনি না। আমি অনেকের মধ্যে খুব প্রাতিষ্ঠানিক দাম্ভিকতাও দেখি, আমি অমুকের কাছ থেকে শিখে এসেছি, তমুকের কাছ থেকে শিখে এসেছি। কি হয়েছে তাতে? আপনি কি সে হয়ে যাচ্ছেন না সে আপনি হয়ে যাচ্ছে? এগুলো অনেকের মধ্যে আমি খেয়াল করি যে না, সে ওখান থেকে শিখে আসছে বলে তার মধ্যে একটা অদ্ভুত দাম্ভিকতা কাজ করে। আপনি কি, আপনি কি জানেন আপনার শিল্পটা কোথায়? আমি তো আপনাকে দেখছি, আমি তো আপনাকে শুনবো। আপনি যার কাছ থেকে শিখে এসেছেন বা জেনে এসেছেন তিনি তো জানেন অসাধারণ, তাতে তো কোনো সন্দেহ নাই। তিনি অসাধারণ না জানলে আপনি যাবেন কেন তার কাছে? কিন্তু তার ছায়া তো আপনার উপরে যদি পড়ে, সেই ছায়াতে যদি, সেই ছায়াটাকে যদি আপনিই মনে করেন, তাহলে তো আপনি হারায় যাবেন। আমার তো আপনাকে লাগবে, আমি তো আপনাকে শুনতে চাই। তো এই কোর্সটার মধ্যে মূলত সেই সমস্যাটাকে বের করা হয়, সমস্যাটা দিয়ে সেই সমস্যার সমাধানটা তাকে দেওয়ার চেষ্টা করা হয়, তাকে সেই নির্দিষ্ট অনুশীলনগুলো দেওয়া হয় যেটা সে বাসায় অনুশীলন করবেন। এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে একটা অ্যাডভান্স কোর্স শুরু হয়। সেই অ্যাডভান্স কোর্সে নিয়মিত, মানে তখন আমরা সরাসরি কবিতা আবৃত্তিতে প্রবেশ করি। একটা কবিতা নিয়ে সেই কবিতাটাকে আমরা একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি, পরীক্ষণ করার চেষ্টা করি, স্বরে বসানোর চেষ্টা করি সকলভাবে। সেই ক্লাসটা একই প্যাটার্নে, একই ডিজাইনে, মানে সপ্তাহে ওইটাও 2 দিন করেই হয়, কিন্তু সেটা তখন আর ক্লাস সংখ্যায় নির্দিষ্ট থাকে না, সেটা তখন মান্থলি, মানে সম্মানীটা তখন প্রতি মাসে দিতে হয় এবং সেটা চলমান। আপনি যতদিন ইচ্ছে ততদিন আমার সাথে থাকতে পারেন কোর্সে, আপনি যখন ইচ্ছা তখন কুইট করতে পারেন। তো যারা এইগুলো নিয়ে বলেন আর কি, আমার মনে হয় যে একজনের সমস্যা বের করতে, যে আমি আসলে আবৃত্তি করি নিয়মিত, আমি ভালোবাসি, কিন্তু আমি আমাকে আরেকটু আবিষ্কার করতে চাচ্ছি, আমি আমার ভয়েসটা চিনতে পারছি না, আমি আমার ভয়েসের সেই লকগুলোকে আনলক করতে পারছি না, এই সমস্যাগুলো ধরতে হয়তো আমার মনে হয় যে খুব বেশি সময় লাগে না। এখন এগুলোকে অনেকে এক্সটেন্ড করেন, অনেকে টেনে টুনে সেটাকে অনেক পর্যন্ত নেওয়ার সুযোগ আছে, কিন্তু আমার মনে হয় যে এটা বের করতে খুব বেশি সময় লাগে না। এরপর তো আপনাকে যেটা দেওয়া হবে সেই অনুশীলন তো আপনি আপনার সাথে করবেন, প্রতিদিনের কাজ, প্রতিদিন আপনি অনুশীলন করবেন, তাই না? শুধুমাত্র আপনি ডক্টরের কাছে কি আমাদের প্রতিদিন যেতে হয়? একবার যাওয়ার পরে তিনি একটা চেক আপ করে দেখেন আমার কি সমস্যা আছে, এরপর ওষুধ দেন, ওষুধটা আমি নিয়মিত খাই। সেই ওষুধ নিয়মিত খাওয়ার জন্য কি আমার প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হবে?
সেটা নিশ্চয়ই হবে না, তারপর একটা নির্দিষ্ট সময় পরে যে আমি সেটা ডক্টরের কাছে চেক আপ করিয়ে আসছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, অনেকে বলে থাকেন আমার ক্লাস করতে কেন হবে, বা আমার একজন আবৃত্তি প্রশিক্ষকের কাছে, বা একজন আবৃত্তি প্রশিক্ষক বলে না, যিনি আবৃত্তি তার কাছে কেন আমার যেতে হবে, এই বিষয়টা আমি আপনাকে একটু পরিষ্কার করি। দেখেন, আপনার যেতে হবে না, আপনার কান যদি প্রস্তুত থাকে আপনার কোথাও যেতে হবে না, আমি বলছি। কিন্তু আপনি যে ঠিক করছেন, এটা কে বলবে আপনাকে? এটা আপনার তো আগে একজনকে চুজ করতে হবে না, যে এনার কানের উপরে আমার ভরসা আছে, আমি এনাকে যদি শোনাই ইনি আমাকে একটা সঠিক গাইডলাইন দিবেন, তাই না? তো এরকম একজনকে আপনাকে আগে নির্ধারণ করতে হবে। ওই যে তার কানটাই কিন্তু আপনার সব থেকে বড় গাইডলাইন, মানে তিনি শোনার পরে কিন্তু আপনাকে বলবেন যে এই জায়গাটা আপনার যদি আপনি আরেকটু ইমপ্রুভ করতে পারেন বা করেন, বা এই জায়গাটা এই সমস্যাটা হচ্ছে, আপনি এখান থেকে বের হয়ে আসেন, এটা এইভাবে বলেন, তাহলে হয়তো আপনার ভালো হবে, বা এটা শুনতে আরও বেশি শ্রুতি মধুর বা ঠিকঠাক মতন সেটা লাগবে। এই যে তার কানটা, এই কানটার জন্যই হচ্ছে, এই যে সে যে শুনলো তার মধ্যে যে একটা শক্তিশালী শ্রোতা সত্তা আছে, এটার জন্য হচ্ছে আপনি তার শরণাপন্ন হবেন। পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো আবার। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনলাইন ভোকাল কোর্সে যুক্ত হতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারেন, শিশুদের জন্য এবং বড়দের জন্য ক্লাসের ব্যবস্থা রয়েছে। রেজিস্ট্রেশন করে দ্রুত আপনার আসনটি নিশ্চিত করে রাখুন।